প্রথম স্টেপ, প্রথমে বিক্রিয়াটা কিভাবে করবো গল্পের ছলে বা ট্রিকের ছলে মনে রাখবো। প্রথমে সমতা বিধানের দিকে তাকাবো না, ভুলেও তাকাবো না। দ্বিতীয় স্টেপ, সমতা বিধান করবো। আস্তে আস্তে একটা একটা করে পুরো রিয়াকশনটার সমতা বিধান আমরা করে নিলাম, স্টেপ ওয়াইজ দুটো স্টেপ হয়ে গেল। 3 নাম্বার স্টেপ, প্রশ্নে কোন দুজনের কথা বলেছে সেই দুজনকে খোঁজো, সেই দুজনের দিকে লক্ষ্য রাখো, গোল দিয়ে দিলে লক্ষ্য রাখো। সেই দুজনের স্ট্যান্ডার্ড ভ্যালু, 1 মোলের কত ভর সেটা লিখলে ব্র্যাকেটে, এবার কোএফিসিয়েন্ট অর্থাৎ সহগ যত সেটা দিয়ে গুণ করে দিলে, দিয়ে বললে এখান থেকে এত তৈরি হচ্ছে, তাহলে প্রশ্নে বলেছে এত গ্রাম থেকে কত তৈরি হবে সেটা বার করে নিলে। এভাবে অঙ্কগুলো হয়। ধরান আমার দুটো হাত, তোমার দুটো হাত, সবারই দুটো হাত, তো এই দুটো হাত দিয়ে আমি দুজনকে ধরতে পারি কিংবা একজনকে দুটো হাত দিয়ে ধরতে পারি। তো আমার অন্য কোনো মানুষের সঙ্গে বা অন্য কোনো জিনিসের সাথে বন্ড ফর্ম করা বা বন্ধন তৈরি করার কতগুলি বন্ড বা কতগুলি বন্ধন তৈরি করতে পারি, সেটাই হলো যোজ্যতা। মানে হাই, আমি রিজওয়ানা আক্তার। তো আমি আজ মাধ্যমিক ভৌত বিজ্ঞান অর্থাৎ ক্লাস 10 এর শিক্ষার্থীদের জন্য রাসায়নিক গণনা চ্যাপ্টারটির ওয়ান শট ভিডিও নিয়ে এসেছি। সামনে টেস্ট পরীক্ষা তাদের জন্য, এবং যারা টেস্টের পর দেখবে তারাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। কনসেপ্ট তো আর চেঞ্জ হয়ে যাবে না, কনসেপ্ট একই থাকবে। তো কম সময়ে যারা কোনোদিনও পড়নি তারাও দেখতে পারো, বা পড়েছো তারাও দেখতে পারো। কিছু নতুন কিছু হয়তো আমি বলবো, হয়তো কি বলবোই। আর শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আমি সহজ কিছু বোঝাবো, কিছু বেসিক জিনিস শেখাবো, তারপরে অঙ্কে আমরা জাম্প করব। তাই প্রথমেই হা হা হি হি না করাই ভালো, এটা না বলাই ভালো যে দিদি আমরা এসেছিলাম অঙ্ক করতে। তো অঙ্ক করার আগে আগে বেসিক জিনিসগুলো জানা অবশ্যই প্রয়োজন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর টেলিগ্রামে অবশ্যই জয়েন করে নিও, আমি টেলিগ্রামে নোটস সেন্ড করি, তো অবশ্যই জয়েন করে নিও। আমি ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দিয়ে দেবো। বেশ, তো রাসায়নিক গণনার অঙ্ক করার জন্য 4টা স্টেপ আমাদের মনে রাখতে হবে। খাতাতে লিখে নেবে কিংবা আমার নোটসও দেখতে পারো আমি যখন নোটস দেবো। প্রথম স্টেপ, প্রশ্ন পড়বো, প্রশ্ন পড়ার পর বিক্রিয়াটাকে লিখে নেব। দ্বিতীয় স্টেপ, বিক্রিয়া লেখা হয়ে গেছে, বিক্রিয়াটাকে দেখবো। বাঁ দিকে এবং ডান দিকে, বাঁ দিকে যতগুলো পরমাণু আছে তোমার একটা অর্থাৎ পরমাণু আছে, ডান দিকে যতগুলি পরমাণু আছে সে দুটো সমান হচ্ছে কিনা সেটা দেখে নেবো। যদি আগে থেকে সমান হয়ে থাকে সমতা বিধান করার দরকার নেই, যদি সমান না থাকে, এইদিকে যদি কার্বনের সংখ্যা বেশি, এইদিকে যদি কার্বনের সংখ্যা কম থাকে, তখন গুণ করে দুটোকে সমান করতে হবে আমাদের। তো সেটাকে বলা হয় ব্যালেন্সিং বা সমতা বিধান, সেটা আমরা শিখবো। এটা সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ। বাঁ দিকে থাকে বিক্রিয়ক, ডান দিকে থাকে বিক্রিয়াজাত পদার্থ। তো সেই বিক্রিয়ক যতগুলো থাকবে সবারই স্ট্যান্ডার্ড ভ্যালু। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ভ্যালু আমি বোঝাচ্ছি, সেটা লিখবো। লেখার পর ঐকিক নিয়ম, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি আসবো স্টেপে। ওকে, প্রথমে আমি কার্বন প্লাস অক্সিজেন করলাম, বিক্রিয়াটাকে লিখছি। কি তৈরি হবে? CO2 তৈরি হবে। প্রথম স্টেপ, প্রশ্ন পড়ে আমি বিক্রিয়া লিখলাম। প্রশ্নটা হয়তো এটা লেখা ছিল যে 24 গ্রাম কার্বন থেকে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হবে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, এরকম প্রশ্নটা লেখা ছিল। সেই প্রশ্নটা পড়ে আমি লিখলাম বিক্রিয়া। ফার্স্ট স্টেপ কমপ্লিট। সেকেন্ড স্টেপ সমতা বিধান, মানে এইদিকে কার্বন কটা আছে? একটা। এইদিকে কার্বন কটা আছে? একটা। ঠিক আছে, অক্সিজেন দুটো আছে, এখানে অক্সিজেন দুটো আছে, তার মানে আগে থেকে সমতা বিধান হয়ে আছে, আমাকে আর করতে হবে না। দ্বিতীয় স্টেপ হয়ে গেল। এবার আসছে তৃতীয় স্টেপ, স্ট্যান্ডার্ড ভ্যালু গুলোকে লিখবো। স্ট্যান্ডার্ড ভ্যালু কি যদি বলো তাড়াতাড়ি। তো কার্বন, কার্বনের পারমাণবিক ভর কত কমেন্টে জানাও। আচ্ছা, আমি সমস্ত পারমাণবিক ভরগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা রাতে টুকে নাও কিংবা টেলিগ্রামে পেয়ে যাবে। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে 16। তাহলে আমি এখানে মোলার ভর লিখবো। পারমাণবিক ভর মানে হচ্ছে একটি কার্বন পরমাণুর ভর, মোলার ভর মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 টি কার্বন পরমাণুর ভর। ঠিক আছে, যদি বেশি মাথা না খাটাতে যাও, ভুলে যাও সবকিছু, পারমাণবিক ভরের সাংখ্যমানটা যেন 12, তাহলে মোলার ভর হবে 12, তার সঙ্গে গ্রাম অ্যাড করে দেবে, এককটা হবে গ্রাম। তাহলে এর স্ট্যান্ডার্ড ভ্যালু, এর 1 মোল কার্বন এর ভর হচ্ছে 12 গ্রাম। বলে দিয়েছে 24 গ্রাম কার্বন থেকে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। দুটো বলেছে, দুটোকেই দেখবো, অর্থাৎ কার্বন এর জিনিস বলে দিয়েছে এত থেকে কত তৈরি হবে, তাহলে কার্বনের স্ট্যান্ডার্ড ভ্যালু লিখবো। আর যাকে জিজ্ঞেস করেছে কত গ্রাম তৈরি হবে তার স্ট্যান্ডার্ড ভ্যালু লিখবো, মানে এর মোলার ভর লিখবো। তার জন্য এর আণবিক ভর প্রথমে জেনে নি। কি করে বার করব?
একটা কার্বন, দুটো অক্সিজেন, একটা কার্বন পরমাণুর ভর 12 আর দুটো অক্সিজেন পরমাণুর ভর 2 × 16, দুটোকে যোগ করে দেবো, তৈরি হয়ে যাবে 12 + 32 হয়ে যাবে 44, 44। তাহলে এটা হলো আণবিক ভর। মোলার ভর কি হবে 44, বা 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর কি হবে 44 গ্রাম। মোলার ভরের একক হয় গ্রাম পার মোল, অত গভীরে যেতে হবে না। এত 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর হবে 44 গ্রাম, 1 মোল কার্বনের ভর হবে 12 গ্রাম। স্ট্যান্ডার্ড ভ্যালু গুলো লিখে নিলাম, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ভ্যালু, মানে 1 মোলের কত ভর সেটাকে লিখে নিলাম। জিজ্ঞেস কি করেছে 24 গ্রাম কার্বন থেকে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, ঐকিক নিয়ম লেখো। 12 গ্রাম কার্বন থেকে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তাহলে 1 গ্রাম কার্বন থেকে কত 24 গ্রাম কার্বন থেকে কত 44/12 × 24, দ্যাট মিনস 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আমি পাবো 24 গ্রাম কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া ঘটিয়ে। এখানে তোমাকে অক্সিজেনের কিছু লেখার দরকার নাই, যা বলে দিয়েছে এবং যা জিজ্ঞেস করেছে শুধুমাত্র সেই মৌলগুলিরই বা যৌগগুলির আমরা 1 মোলের কত ভর সেটা লিখবো, তারপরে যা জিজ্ঞেস করেছে সেই অনুযায়ী ঐকিক নিয়মের থ্রু আমরা বের করে নেবো। এটা 4টা স্টেপ দিয়ে আমি একটা সহজ অঙ্ক শেখালাম, কিন্তু এত সহজ আসবে না, আরো জটিল আসবে। সেটা আমি শেখাবো, তার আগে আমাকে যোজ্যতা জিনিসটা কি সেটা বোঝাতে হবে। এটা আমি মুছছি। বেশ, এবার আমরা যোজ্যতা জিনিসটা কি। যোজ্যতা মানে হচ্ছে, ধরো আমার দুটো হাত, তোমার দুটো হাত, সবারই দুটো হাত, তো এই দুটো হাত দিয়ে আমি দুজনকে ধরতে পারি, কিংবা একজনকে দুটো হাত দিয়ে ধরতে পারি। তো আমার অন্য কোনো মানুষের সঙ্গে বা অন্য কোনো জিনিসের সাথে বন্ড ফর্ম করা বা বন্ধন তৈরি করার কতগুলি বন্ড বা কতগুলি বন্ধন তৈরি করতে পারি, সেটাই হলো যোজ্যতা। মানে এখানে সোডিয়ামের কথা বলা হচ্ছে, এবার জিজ্ঞেস করা হচ্ছে সোডিয়াম এর কটা হাত, মানে সোডিয়াম কটা হাত দিয়ে অন্য কোনো পরমাণুকে ধরবে, অন্য কোনো পরমাণুর সঙ্গে বন্ধন তৈরি করবে, বন্ড ফর্ম করবে। এটা আমাকে বার করতে হবে। তার জন্য জানতে হবে পরমাণুর ক্রমাঙ্ক কি। পরমাণুর ক্রমাঙ্ক হচ্ছে প্রোটন সংখ্যা, যেটা নিউক্লিয়াসে থাকে, তার চারিদিকে ইলেকট্রন ঘুরপাক করে কক্ষপথ বরাবর। তো প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে, তারপরে 8, তারপরে 8, তারপরে 18। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা 11। যদি মনে হয় কনফিউশন হয়, পিরিয়ডিক টেবিল অর্থাৎ পর্যায় সারণী খোলো, সেখানে তোমরা দেখতে পাবে। এগুলো সব মুখস্থ করতে হবে কত পরমাণু ক্রমাঙ্ক। তাহলে প্রোটন সংখ্যা 11, তাহলে ইলেকট্রন সংখ্যাও 11 হবে। 11টা প্রোটনের জন্য 11 জন ইলেকট্রন থাকবে। তো আমি এবারে কক্ষপথে সাজাবো, তাহলে 11টা ইলেকট্রন কিভাবে সাজবে। প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন থাকবে, পরের কক্ষপথে 8টা থাকবে, 10টা হয়ে গেল, একটা পড়ে রইল, থার্ড কক্ষপথে একটা। সর্ববহিষ্ঠ কক্ষপথ থার্ড, 3 নম্বর কক্ষপথ, সেই 3 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে, সেই একটা ইলেকট্রন কি করবে ত্যাগ করবে, বের করে দেবে। কেন বের করবে, কারণ সবাই চায় 8টা ইলেকট্রন ম্যাক্সিমাম রাখতে। এ যদি একটা বের করে দেয়, তাহলে এর 8টা থাকবে, এ কি হবে সুস্থিত হবে, স্টেবল হবে। তো এই একটা ইলেকট্রন বের করে দেবে। এবার যার ইলেকট্রনের চাহিদা আছে, যে একটা ইলেকট্রন নিয়ে 8 হবে, মানে লাস্টে তাহলে 7 থাকবে, সে একটা ইলেকট্রন নিয়ে নেবে। তো সেই একটা ইলেকট্রন এ দেবে, এ নেবে, ফলে সে বন্ড ফর্ম করবে একটা সিএল এর সঙ্গে। সিএল আবার কি, সিএল এর পরমাণু এইভাবে সাজে, ঠিক আছে। 17 পরমাণু ক্রমাঙ্ক, 2, 8, 7। তাহলে এ কটা একটা ইলেকট্রন নেবে, যে 8 করবে, তাহলে এই একটা ইলেকট্রন সোডিয়ামের থেকে নেবে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে, এভাবে একটা বন্ড ফর্ম করবে, একটা বন্ধন তৈরি করবে। তাহলে কটা বন্ধন তৈরি করতে পারছে সোডিয়াম, একটা। ক্লোরিনের ক্ষমতা কত, একটা। তাহলে সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1, ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1। তোমরা সহজে বার করার জন্য এটা বার করতে পারো, সর্ববহিষ্ঠ কক্ষে যদি 1, 2, 3, 4 চারটে ইলেকট্রন থাকে, সর্ববহিষ্ঠ কক্ষে একটা থাকতে পারে, কিংবা দুটো, কিংবা তিনটে, কিংবা 4টা। তো তার ক্ষেত্রে সেই সংখ্যাটাই হবে তার যোজ্যতা। এবার তোমরা বলবে দিদি এসব কি শেখাচ্ছ, মাথা ঘুরিয়ে যাচ্ছে। কিন্তু এগুলো শেখা দরকার, তা না হলে তোমরা রাসায়নিক গণনার অঙ্ক করতে পারবে না। যোজ্যতা। এবার যদি 4-এর বেশি হয়, 5 হলো, 6 হলো, 7 হলো, তখন যোজ্যতা কিভাবে বার করবো বা ভ্যালেন্সি কিভাবে বার করবো, 8 মাইনাস সেই সংখ্যাটাকে লিখবো, ধরো 5 হলো সর্বশেষ কক্ষে, 8 - 5
3 বোঝা গেল? তাহলে এই হলো যোজ্যতা। এভাবে যোজ্যতা বার করে কিছু যোজ্যতা আমি এখানে লিখে দিচ্ছি, সেগুলো তোমরা মুখস্থ করে নেবে। এই কজনের যোজ্যতা লিখে রেখেছি, এগুলো সব মুখস্থ করে নেবে। সোডিয়ামের 1, ক্যালসিয়ামের 2, ক্লোরিনের 1, অ্যালুমিনিয়ামের 3, SO4 এর 2, CO কার্বনেটের 2 আর নাইট্রেটের 1। এবার এগুলো করে আমরা কি কি পাচ্ছি দিদি, কি পাচ্ছি, এগুলো জেনে আমাদের কি হবে? সংকেত বার করবো। ধরো তোমাকে বলে দিল ক্যালসিয়াম, বলবে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় উৎপন্ন ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হলো, ঠিক আছে? তো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে এরকম বলে দিল, আর তুমি সংকেত বার করতে পারছো না, ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত বার করতে পারছো না, তোমার অঙ্কের স্টেপ জানা থাকলেও তুমি অঙ্ক করতে পারবে না। তো ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কিভাবে বার করবো? ক্যালসিয়াম আছে তার মানে ক্যালসিয়াম থাকবে, কার্বনেট আছে, কার্বনেট এরকম দেখতে হয়। তো এর যোজ্যতা কত? 2 লিখে রেখেছি। এর যোজ্যতা কত? 2। ওপরে থাকবে, মাথার উপরে যোজ্যতাগুলো লেখা। এবার এরা দুজন পরস্পরের সঙ্গে বন্ড ফর্ম করবে, একটা রিলেশনশিপে আসবে। তো এই দুইটা এর পায়ে পড়বে, এই দুটা এর পায়ে পড়বে, তাহলে কিরকম দেখতে হবে? কিন্তু যেহেতু দুটোই সমান, তাই আমি এটাকে কেটে দিতে পারি, 2 দিয়ে কেটে দিতে পারি, তাহলে CaCO3। এটাই হলো ক্যালসিয়াম কার্বনেটের সংকেত। এবার বলো সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি হবে? মানে সোডিয়াম আছে আর ক্লোরিন আছে, এর যোজ্যতা 1, এর যোজ্যতা 1, এর পায়ে এর পায়ে, Na1Cl1 NaCl তৈরি হয়ে গেল। এবার তোমাকে বলা হলো ক্লোরাইড বলা হলো, তার মানে ক্যালসিয়াম আছে, ক্লোরিন আছে, ক্যালসিয়ামের যোজ্যতা 2, ক্লোরিনের যোজ্যতা 1, এর পায়ে এর পায়ে, তাহলে Ca1Cl2, তাহলে কি হলো? CaCl2। এটা হলো ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত। বোঝাতে পারলাম আমি? এরপর আমি টোটাল 13টা সমীকরণ এখানে করাবো। আসলে কি বলতো, সমতা বিধানটা আমরা শিখে গিয়ে আমরা সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ সমতা বিধানটা করে নিতে পারি, ব্যালেন্সিং করে নিতে পারি। সমস্যাটা কোথায় হয়? তোমাকে বলে দিল পটাশিয়াম ক্লোরেট আছে, এই পটাশিয়াম ক্লোরেট থেকে এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড আছে, সেখান থেকে কত গ্রাম অক্সিজেন তৈরি হবে। এবার তুমি মাথা চাপড়ালে আমি রিয়াকশনটা কিভাবে লিখবো, সমীকরণটা কিভাবে লিখবো। তার জন্য তোমাদের প্র্যাকটিস দরকার এবং কিছু ট্রিক্স দরকার, যেগুলো তোমাদের মাথাতে থাকলে তোমরা বার করতে পারবে। সেই অনুযায়ী আমি বলছি। তো পটাশিয়াম ক্লোরাইড দেখতে কেমন হয়? পটাশিয়াম ক্লোরাইড সংকেতটা কি হয়? পটাশিয়াম ক্লোরাইডের সংকেত হয় এটা, KClO3। KClO3 পটাশিয়াম ক্লোরাইড, মনে থাকবে, লিখবে, প্র্যাকটিস করবে। তো পটাশিয়াম ক্লোরাইড থেকে কত গ্রাম অক্সিজেন তৈরি হবে এরকম কিছু দেওয়া থাকবে, এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত গ্রাম অক্সিজেন তৈরি হবে। তার জন্য রিয়াকশনটা লিখতে হবে ফার্স্ট স্টেপ, যেহেতু রিয়াকশন ছিল। কি হয়? KClO3, এমনি মনে রাখার জন্য বলছি, ঠিক আছে? KClO3 কে গরম করলে, তোমাদের পরীক্ষাতে গরম করার কথাটা আজ লেখা থাকে না হয়তো বইয়ে, কিন্তু গরম করলেই তবে অক্সিজেন বেরোবে। তো গরম করলাম, গরম করলে যে কোনো জিনিসকে গরম করলে যদি অক্সিজেন থাকে তার মধ্যে বা অন্য কোনো গ্যাস থাকে, সে গ্যাসটা বেরিয়ে যাবে। তাহলে KClO3 কে গরম করলে সমস্ত অক্সিজেন বেরিয়ে গেল, সমস্ত O2 বেরিয়ে যাবে, পরে কি থাকবে? শুধুমাত্র KCl পরে থাকবে। অনেকে এটা ভুল করে দেয়, KClO প্লাস O2 করে দেয়, কিন্তু এটা হবে না। বের হবে তখন সমস্ত অক্সিজেন বেরিয়ে যাবে, একটাও অক্সিজেন এখানে লেগে থাকবে না। তাহলে একটা অক্সিজেন যদি না লেগে থাকে শুধুমাত্র KCl পরে থাকবে, KCl প্লাস O2। শুধুমাত্র রিয়াকশন গুলো লিখছি, সমতা বিধান একটু পর করাবো, 4টা করার পর সমতা মানে ব্যালেন্সিং করাবো। ওকে, বোঝাতে পারলাম? বেশ, এবার এটা দেখো, যখনই আমরা OH দেখবো তখনই বুঝে নেব যে এই জিনিসটা হচ্ছে ক্ষার। যখনই আমরা H দেখব তখনই বুঝে নেবো এটা আমরা অ্যাসিড। এবার অনেক গুরুজনরা এসে এখানে বলবে এরকম করে কোনো কিছু হয় না, কিন্তু ক্লাস 10 লেভেল পর্যন্ত খুব সহজে অঙ্ক করার জন্য, সমতা বিধান করার জন্য বা রিয়াকশনটাকে লেখার জন্য এইভাবে ট্রিক্স দিয়ে বা একটু মাথা খাটিয়ে যদি আমরা করি তাহলে জিনিসটা সহজ হবে। এখন যদি আমি তোমাকে বোঝাই যে এটা অ্যাসিড কেন, এ কেন H+ ছাড়ছে, কারণ এর সঙ্গে মোর ইলেকট্রোনেগেটিভ জিনিস লেগে আছে, এর সঙ্গে আর এ কেন ক্ষার, তাহলে তাহলে কি পরীক্ষাটাই দেওয়া হবে না, 11-এ বুঝবে এগুলো। তো এখন বোঝাচ্ছি যেটা এইটা আছে অ্যাসিড। তো ক্ষার আর অ্যাসিড দুজনের রিয়াকশনে, দুজনের বিক্রিয়ায় কি তৈরি হয়?
জল তৈরি হয়, তার সঙ্গে লবণ তৈরি হয়। এটা মনে রাখবে, এটা খুবই ইজি, একটা খুবই মানে প্রয়োজনীয়, সবাই জিজ্ঞেস করে এটা, যে একটা অ্যাসিড এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি হয়? জল তৈরি হয়, লবণ তৈরি হয়। এবার জলের কিরকম দেখতে হয়? H2O। কিংবা এখান থেকেও দেখতে হবে, এইদিকে যদি HO এরকম থাকে, এইদিকে যদি H থাকে, তাহলে জল তৈরি হবে ফর শিওর। তো জল তৈরি হলো। এবার লবণ কি? লবণ, লবণ কি তৈরি হবে? Na আর SO4। Na SO4। এটা লিখে দিলে ভুল হয়ে যাবে, সেজন্য আমি যোজ্যতাম সংকেত পড়ালাম। লবণ যে তৈরি হচ্ছে, দেখো এই এই দুটো মিলে তো জল হয়ে বেরিয়ে গেল, পড়ে রইলো সোডিয়াম আর সালফেট। লবণ যে Na SO4 হবে না, কেন? সোডিয়ামের যোজ্যতা 1, সালফেটের যোজ্যতা 2, এর পায়ে পড়বে, এর পায়ে পড়বে, Na2SO4 হবে এর সংকেত। তাহলে ভুলটা কোথায় হয় বোঝা গেল, পারলাম কোনটা ঠিক, তার সাথে সাথে কোনটা ভুল সেটা আমাদের জানতে হবে, তা না হলে আমরা ভুলটাই করে আসবো। এটা ভুল হতে পারতো, অনেকেই ভুল করে, তাই আমি শেখালাম যে Na SO4 লিখে দেবো না, এই দুটো পড়ে রইলো ঠিকই, Na SO4 লিখে দিলাম, এটা ভুল। যোজ্যতা আমাদের শিখতে হবে, যোজ্যতা শিখে আমাকে এটা লিখতে হবে। অনেকে কি করে, পুরো সমীকরণটাকে মুখস্থ করে নেয় সমতা বিধান সমেত, পরীক্ষা হলে মনে থাকবে? জীবনে কোনো মুখস্থ করে মনে রাখা যায়? হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যেগুলো মুখস্থ করতে হয়, কিন্তু যতটা সম্ভব আমরা চেষ্টা করব কম মুখস্থ করা, ট্রিক দিয়ে বা বুঝে। এমন গল্প ছলে, গল্প বানিয়ে সেখানে তুমি মেন ক্যারেক্টার তুমি নিজেকে রাখলে বা কোনো বন্ধু বান্ধবকে রাখলে, সেক্ষেত্রে সেটা মনে রাখতে সুবিধা হয়। গল্প ছলে পড়লে মনে, দেখো কেমিস্ট্রি বেশিরভাগ পার্টটাই মুখস্থ, সেটা আমি মানছি, তাই বলে সব মুখস্থ করে আমি ছেড়ে চলে যাবো আর পরীক্ষা হলে ভালো নাম্বার পাবো, কখনোই হবে না, পরীক্ষা হলে ভুলে যাবো। বেশ, তাহলে এটা হলো মেন বিষয়। ক্ষার আর অ্যাসিড থাকলে এই জিনিসটা হয়। এটাকে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট, আগেই বলে দিয়েছি। আর এটা হচ্ছে অ্যাসিড, HCl, H+ দেবে তাই অ্যাসিড। আর এটা হচ্ছে কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। যে কোনো ধাতুর কার্বনেটকে পাথর ধরো, এটাও পাথর একটা, ক্যালসিয়াম কার্বনেট তো পাথর। পাথরের উপর আমি অ্যাসিডের ফোঁটা ফেলছি, ভাবো একটা পাথর আছে, অ্যাসিড ফেলছি, কি হবে? গ্যাস বেরোবে, সাদা ধোঁয়া বেরোবে উপর দিকে, তাহলে গ্যাস বেরোবে একটা, সে গ্যাসটা কি? CO2। তার সঙ্গে কিছু জল বেরিয়ে যাবে, জল কিছু বেরোবে, এই ছবিটা আঁকবো তাহলে মনে থেকে যাবে, জল বেরোবে, তাহলে H2O। তাহলে এখান থেকে কি কি জিনিস বেরিয়ে গেল? CO2 বেরিয়ে গেল, এই এই জিনিস দুটো বেরিয়ে গেল, পড়ে রইল Ca আর Cl। তাহলে Ca আর Cl, এটা লিখে দিলে ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? এর যোজ্যতা 2, এর যোজ্যতা 1, এর পায়ে এসে পড়বে, এর পায়ে এসে পড়বে, তৈরি হবে CaCl2। তাহলে এই রিয়াকশনে জিনিস কি কি তৈরি হলো? CaCl2 তৈরি হলো, CO2 তৈরি হলো, H2O তৈরি হলো। এই রিয়াকশনটা তুমি নিজে করো, কমেন্টে জানাও কি তৈরি হবে। এটাও একটা কি? পাথর। তো পাথরের উপরে অ্যাসিড ফেলছি, কি তৈরি হবে? গ্যাস তৈরি হবে, ধোঁয়া, জল কিছু বেরোবে, আর পড়ে থাকবে MgCl। তারপরে আমরা করব, কি করব? যোজ্যতা দেখে আমরা সংকেতটা লিখবো, MgCl2, এভাবে হবে। বেশ, ভজা কটা হয়ে গেল, আমি এগুলো মুছে একটু ভালো পরিষ্কার করে লিখি, তারপর সমতা বিধান করাবো। দেখো রিয়াকশন গুলো লিখে নিলাম, রিয়াকশন লিখে নিলে তো অঙ্ক হবে না। সেকেন্ড স্টেপ সমতা বিধান। তো সমতা বিধানটাকে শিখি, ব্যালেন্সিংটাকে শিখি। দেখো প্রথমে এগুলো যেহেতু সহজ তাই বেশি অত ট্রিক্স দেবো না, নিয়মটা দেখাবো না, যেগুলো জটিল সেখানে নিয়ম যদি দেখানো হয় তবে দেখাবো, তাছাড়া দেখাবো না। নোটসে দিয়ে দেবো, তোমরা লিখে নেবে বা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। এখানে বাঁ দিকে ডান দিকে দেখবো, বাঁ দিকে কে কটা রয়েছে? পটাশিয়াম একটা, ঠিক আছে, একটা, ঠিক আছে, KCl ঠিক আছে। এখানে অক্সিজেন 3টে আছে, এখানে অক্সিজেন 2টো আছে, একটা কম আছে। কিভাবে ঠিক করবো? দুটোকে সমান কিভাবে করবো বল, কিভাবে করবো? এইটাকে আমরা 3 করতে চাইছি, কিভাবে 3 করবো? 2 আছে, হ্যাঁ, অঙ্কের কনসেপ্টে ভাবো, 2 আছে, এটাকে আমি 3 করতে চাই, কিভাবে 3 করবো? 3/2 দিয়ে গুণ করে দাও, 2 2 কেটে যাবে, 3 চলে আসবে। তাহলে 2 আছে, 3 করবো, 3/2 দিয়ে গুণ করে দাও, চলে এলো, তোমার সমতা বিধান হয়ে গেল। দেখো এখানে 3টে অক্সিজেন, এখানে 3টে অক্সিজেন, বাকি দুটো তো ঠিকই ছিল। তাহলে সমতা বিধান কিভাবে করতে হবে বোঝাতে পারলাম। বেশ, এরপরে এটা সমতা বিধান করবো। সোডিয়াম কটা আছে? একটা,
এখানে দুটো আছে, প্রথমে 2 করে দাও এখানে, তারপরে পরে যদি চেঞ্জ করার হয় তো চেঞ্জ করবো। বেশ, এখানে অক্সিজেন কটা আছে? 2 করেছি, তার মানে দুটো আছে অক্সিজেন এখানে, আর এখানে 4টা। টোটাল অক্সিজেন কটা আছে? 6টা অক্সিজেন আছে। এখানে কটা অক্সিজেন আছে? 4টা আর একটা 5টা, 6টা করতে হবে। কি করবো? 4 + 1 আছে, 4 + 2 করলে 6 হয়ে যাবে, এদিকে 2 গুণ করে দাও, তাহলে এখানে দুটো, 6টা অক্সিজেন হয়ে গেল, অক্সিজেনও ঠিক হয়ে গেল। হাইড্রোজেন কটা আছে? দুটো, প্লাস দুটো মানে 4টা। এখানে হাইড্রোজেন কটা আছে? 4টা, তাহলে হাইড্রোজেনও হয়ে গেল, খুব খুশি। এবারে সালফার দেখবো, সালফার কটা? একটা, এখানে একটা, হয়ে গেছে। ওর অক্সিজেন তো দেখিয়ে নিয়েছি, তাহলে এটা সমতা বিধান হয়ে গেল। এইদিকে 2, এদিকে 2 গুণ করলাম, সমতা বিধান কমপ্লিট, সেকেন্ড স্টেপ কমপ্লিট। এবার এখানে সেকেন্ড স্টেপ কিভাবে ইউজ করবো? ক্যালসিয়াম এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। কার্বন একটা, এখানে কার্বন একটা, ঠিক আছে। অক্সিজেন এখানে 3টে, এখানে কটা? 1 2 3, 3টে অক্সিজেন, ঠিক আছে, সমান। বেশ, হাইড্রোজেন কটা আছে? একটা, এখানে হাইড্রোজেন দুটো। ইস, হবে না, তাহলে কি করতে হবে? এখানে 2 গুণ করে দাও, তাহলে দুটো হাইড্রোজেন হয়ে যাবে, এখানে দুটো হাইড্রোজেন হয়ে যাবে, মিলে গেল। ক্লোরিন এখানে আছে দুটো, দেখো 2 লেখা আছে, দুটো ক্লোরিন, আর এখানে দুটো ক্লোরিন, হয়ে গেল, মিলে গেল। সমতা বিধান কিভাবে করতে হলো? সহজ পদ্ধতি, প্রত্যেকটা পরমাণুকে দেখো, এদিকে বাদিকে ডান দিকে টোটাল করবে। এখানে যেমন এই একটা অক্সিজেন থেকে লিখে দিও না, কারণ এখানে 4টা আছে, এখানে একটা আছে, টোটাল কটা? সরি, এখানে দুটো আছে, এখানে 4টা আছে, টোটাল 6টা অক্সিজেন। তো সমস্ত কিছু খুবই মনোযোগ সহকারে এখানে দেখবো, তোমার মন, তুমি এখানে গুনছো আর তোমার মন পড়ে আছে অন্য জগতে, তো তুমি জীবনে অঙ্ক করতে পারবে না, মনটাকে এদিকে আনতে হবে। আর তুমি ভিডিও দেখছো, তুমি ভাবছো অন্য কাউকে, বা ভাবছো তোমার যে আমার ফিজিক্যাল সায়েন্সে এই চ্যাপ্টারটা কঠিন ছিল, ঠিক আছে করছি, আর মন পড়ে রয়েছে আমার ম্যাথের ওই চ্যাপ্টারটা এখনো হয়নি, কেমিস্ট্রির ওই চ্যাপ্টার, সরি বায়োলজির ওই চ্যাপ্টারটা হয়নি, হিস্ট্রির ওই চ্যাপ্টারটা হয়নি, জীবনে পড়া হবে না। যেটা পড়বে সেটা মনোযোগ সহকারে, যত তুমি যদি 10 মিনিট দাও, 10 মিনিট মনোযোগ সহকারে দেখবে, তুমি দেখবে পারবে, তোমাকে আর বেশি টাইম লাগবে না। আমারও হয় এরকম, যখন অনেকগুলো কাজ বাকি থাকে না, একটা কাজ করার সময় অন্য কাজের দিকে মন যায়, তাহলে এ ভাই এ তো কষ্ট পাবে না, তুমি এই কাজ করছো, এই কাজের জন্য তুমি যদি লয়াল না থাকো, অন্য কাজের কথা ভাবো, তাহলে এ তো তোমাকে লাথি মেরে বার করে দেবে। ফ্যাক্ট, এটাই তো ফ্যাক্ট জীবনে। বেশি জ্ঞান দিয়ে দিলাম, আচ্ছা, এটা হলো মেন বিষয়। টোটাল 4টা, ওইটাও তোমরা ঘরে করে নেবে, NgCO3 প্লাস HCl কি হবে? সমতা বিধান হয়ে গেল 3টে। তো এই 3টের উপরে আমি অঙ্ক করে, সবচেয়ে ভালো কথা। তারপরে আমি আরো বাকি যে 10টা আছে সেটা করবো। বেশ, এই যে বিক্রিয়াটা লিখেছি, এই বিক্রিয়ার আগে একটা কোশ্চেন ছিল, প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা দেখে আমি বিক্রিয়াটা লিখলাম এবং সমতা বিধান করলাম। প্রশ্নটা কি ছিল? 24 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম কেসি, অর্থাৎ পটাশিয়াম ক্লোরেট, KClO3 বলে দেয়নি, পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন, এই প্রশ্নটা ছিল। বেশ, প্রশ্নটা দেখে সব লিখে নিলাম, সমতা বিধানও কমপ্লিট হয়ে গেল। এবার আমাকে স্ট্যান্ডার্ড ভ্যালু গুলো লিখতে হবে। স্ট্যান্ডার্ড ভ্যালু কি? বেশ, কার মানে কোন দুইয়ের মধ্যে সম্পর্ক, মানে বলেছে 24 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে হবে, তাহলে 24 শুধুমাত্র অক্সিজেনকে দেখবো এখানে, আর কত গ্রাম KClO3 প্রয়োজন সেটা জিজ্ঞেস করেছে, তাহলে KClO3 কে দেখবো, শুধুমাত্র এইটাকে আর এইটাকে দেখবো, এটাকে দেখবো না, নজর আন্দাজ করে दूंगी, ঠিক আছে, ক্রপ করে ফেলে দেবো। এবার আমাদের চোখে খারাপ লাগছে ভগ্নাংশটাকে দেখে, তাহলে ভগ্নাংশটাকে আমি সরাবো, তার জন্য এই পুরো সমীকরণটাকে আমি 2 দিয়ে গুণ করবো, এতে আমার অঙ্কটা করতে সুবিধা হবে এবং চোখে লাগছে এটা দেখতে। তাহলে 2 দিয়ে গুণ করলে কি হবে? 2KClO3, 2KCl প্লাস 3O2। এবার অঙ্কটা করবো, স্ট্যান্ডার্ড ভ্যালু গুলো আগে লিখবো, এখানে 2টাকে রাখবো, দিয়ে ব্র্যাকেট লিখবো, সেই ব্র্যাকেটে স্ট্যান্ডার্ড ভ্যালু অর্থাৎ 1 মোলের কত ভর সেটা লিখবো। তাহলে এখানে ক্যালকুলেট করি 39, কারণ পটাশিয়ামের পারমাণবিক ভর 39 প্লাস 35.5 প্লাস অক্সিজেন কটা আছে? 3টে, আর একটা অক্সিজেনের পারমাণবিক ভর 16, এটা আসবে। এবার 122.5কে এখানে গুণ করে দাও। কেন গুণ করলাম? কারণ এখানে 2 আছে, এখানে 3 আছে, মানে 2 মোল KClO3 থেকে তো 3 মোল অক্সিজেন তৈরি হচ্ছে, আমরা চোখে দেখতে পাচ্ছি, তো সেই অনুযায়ী এটা প্রথমে বার করে নিলাম, গুণ করো, 245 গ্রাম হবে, হলো, এটাকে গুণ করুন। আর এটা 3 ইন্টু অক্সিজেনের 16 ইন্টু 2, তাহলে কত হবে? 96 গ্রাম। কিভাবে করলাম? 3কে রাখলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম, এবার অক্সিজেনের
1 মোল অক্সিজেনের ভর কত? প্রথমে আণবিক ভর বার করবো, 16 × 2 32 গ্রাম, সেটাকে এখানে লিখে দিলাম যে 96 গ্রাম হলো। তাহলে এটা আমরা সমীকরণ দেখে বুঝলাম যে যদি 96 গ্রাম অক্সিজেন আমাদের প্রয়োজন হয়, তাহলে আমরা 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট নেব। প্রশ্নে বলেছে 24 গ্রাম অক্সিজেন আমি তৈরি করতে চাইছি, তাহলে কত গ্রাম KClO3 আমার প্রয়োজন? ঐকিক নিয়ম করে দাও। কিরকম করে? 96 গ্রাম অক্সিজেন তৈরি করতে আমার প্রয়োজন হয় 245 গ্রাম KClO3। তাহলে 24 গ্রামের জন্য কি হবে? 1 গ্রামের জন্য বার করে তারপর 24 গ্রামের জন্য করবে। 96 × 24 এত গ্রাম হবে। ক্যালকুলেট করে নেবে, ক্যালকুলেশনটা আমি করাচ্ছি না। আবার বলি, প্রথমে প্রশ্ন পড়লে, প্রশ্ন পড়ার পর আমি বিক্রিয়াটাকে লিখলাম। বিক্রিয়াটা লেখার পর দেখছি যে ভগ্নাংশ হয়ে যাচ্ছে। তো ভগ্নাংশটা চোখে লাগছে, দেখতে ভালো লাগছে না। আমি কি করে দিলাম? পুরো সমীকরণটাকে 2 দিয়ে গুণ করে দিলাম। 2 দিয়ে গুণ করার পর আবার লিখে নিলাম, এখানে লিখলাম। এরপর এর সহগ, এটাকে সহগ বলা হয়, তো 2 লিখে দিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে এর স্ট্যান্ডার্ড ভ্যালু মানে 1 মোল এর ভর কত লিখে দিলাম। তারপর এই 3 লিখে দিলাম, তারপর এর 1 মোলের ভর কত লিখে দিলাম। দিয়ে আমরা বুঝতে পারছি এত গ্রাম অক্সিজেন পাবো এত গ্রাম KClO3 থেকে। তাহলে 24 গ্রাম পাওয়ার জন্য কত নিতে হবে? বোঝাতে পারলাম? বেশ, এবার পরের প্রশ্ন আসছে। বেশ, এটার আমি সমতা বিধানও করে দিয়েছিলাম, রিয়াকশনও লিখে দিয়েছিলাম, তো প্রশ্নটা লেখা ছিল না, সেটা লিখলাম। বলেছে 40 গ্রাম NaOH কে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম H2SO4 প্রয়োজন? তো NaOH হচ্ছে ক্ষার, সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম H2SO4 প্রয়োজন, মানে NaOH এর সঙ্গে H2SO4 এর বিক্রিয়া ঘটবে, একে প্রশমিত করে কি তৈরি হবে? ক্ষার এবং অ্যাসিডের প্রশম, মানে এদের দুজনের বিক্রিয়া কি তৈরি হয়? লবণ তৈরি হয়, Na2SO4, তার সঙ্গে তৈরি হয় জল। এবং সমতা বিধানও করেছিলাম, এখানে 2 এসেছিল, এখানে 2 এসেছিল। এবার আমরা স্ট্যান্ডার্ড ভ্যালু গুলো লিখবো, একে দেখবো আর একে দেখবো, আর কাউকে দেখবো না। তাহলে তার জন্য এখানে 2 লিখলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে 1 আছে, তাহলে 1 লিখলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। স্ট্যান্ডার্ড ভ্যালু গুলো লিখবো, 1 মোলের ভর কত হবে তার জন্য বার করতে হবে। সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, এখানে লিখি 23 প্লাস অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, তাহলে কত হবে? 6 7 10 40, 40 হবে। আর এখানে কত হবে? 2 × 1 প্লাস 32 প্লাস 4 × 16 দিয়ে হবে 98। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, 80 গ্রাম NaOH কে সম্পূর্ণ প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 প্রয়োজন। প্রশ্নে বলা আছে 40 গ্রামের জন্য কত প্রয়োজন হবে, তাহলে 1 গ্রামের জন্য কত প্রয়োজন? 98/80। 40 গ্রামের জন্য কত প্রয়োজন? 98/80 × 40, 2 49 গ্রাম। খুব ইজি, ইজি তো। স্টেপ ওয়াইজ করে নেব, তারপর সব বেরিয়ে যাবে নিজের মতো। প্রথম কঠিন দুটো জিনিস, একটাই জিনিস, রিয়াকশনটাকে লেখা। তার মধ্যে আমি 4টা রিয়াকশন আমি দেখালাম, কিভাবে মনে রাখবে সেটা বোঝালাম। আরেকবার ভিডিওটা দেখে নেবে, সব ক্লিয়ার হয়ে যাবে। 4 নম্বর রিয়াকশন আসি, সরি 3 নম্বর। 3 নম্বরের সমীকরণটা লিখে তারপর আমি তার সমতা বিধানও করে দিয়েছিলাম। প্রশ্নটা হচ্ছে এটা, কত গ্রাম চুনা পাথরের সাথে অতিরিক্ত লঘু HCl এর বিক্রিয়ায় এত গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হবে? চুনা পাথর, এটা মনে রাখবে, চুনা পাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এটা অনেক সময় ক্যালসিয়াম কার্বনেট বলে দেবে না, চুনা পাথর বলে দেবে। তো ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুনা পাথর। তাহলে ক্যালসিয়াম কার্বনেট বলে দিয়েছে কার সঙ্গে রিয়াক্ট করে? HCl এর সাথে, লঘু HCl এর সাথে। আর একটা কথা বলে দিয়েছে CO2 তৈরি হবে। কিন্তু আমরা জানি পাথরের ওপর অ্যাসিডের ফোঁটা দিলাম, ধোঁয়া বেরোলো, আর জল বেরোলো, তার সঙ্গে লবণ বেরোলো। তার সঙ্গে ধোঁয়াটা তো বলেই দিল, জলটা লিখলাম আর লবণটা লিখবো। এবারে লবণটা কি হবে? CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড। এবার সমতা বিধানও করেছিলাম, কি করেছিলাম? এখানে 2 গুণ করেছিলাম। ক্যালসিয়াম হয়ে গেছে 1টা, ক্লোরিন 2টো, কার্বন 1টা, অক্সিজেন 3টে। আচ্ছা, অক্সিজেন এখানে 3টে। ওকে, হয়ে গেছে, সমতা বিধান হয়ে গেছে। এবার আমরা কার কার মাঝে বলে দিয়েছে, দেখো কত গ্রাম চুনা পাথর এটাকে দেখবো, এত গ্রাম কার্বন ডাই অক্সাইড এটাকে দেখবো। বেশ, এবার এরও 1 এরও 1, স্ট্যান্ডার্ড ভ্যালু 1 ×
স্ট্যান্ডার্ড ভ্যালু লিখবো। আর এখানে 1 ইন্টু স্ট্যান্ডার্ড ভ্যালু, এর 44 লিখলাম। এর কত হবে? ক্যালসিয়ামের পারমাণবিক ভর হয় 40 প্লাস 12 প্লাস 48, টোটাল হবে তোমার 100। এটা হলো 1 মোলের ভর, এটা হলো 1 মোলের। তাহলে এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি 44 বা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি করার জন্য 100 গ্রাম চুনা পাথর প্রয়োজন। তাহলে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য কত গ্রাম প্রয়োজন হবে? ঐকিক নিয়ম, 100/44, 66 গ্রাম জন্য 100/44 ইন্টু 66, 150 গ্রাম। ক্যালকুলেশনে ভুল হলে মাফ করে দিও, তোমরা ক্যালকুলেট করে নাও। নিয়মগুলো বুঝতে পারছো কিভাবে করব। প্রথম স্টেপ, প্রথমে বিক্রিয়াটা কিভাবে করব গল্পের ছলে বা ট্রিকের ছলে মনে রাখবো। প্রথমে সমতা বিধানের দিকে তাকাবো না, ভুলেও তাকাবো না। দ্বিতীয় স্টেপ, সমতা বিধান করব। আস্তে আস্তে একটা একটা করে পুরো রিয়াকশনটার সমতা বিধান আমরা করে নিলাম স্টেপ ওয়াইজ, দুটো স্টেপ হয়ে গেল। 3 নাম্বার স্টেপ, প্রশ্নে কোন দুজনের কথা বলেছে সেই দুজনকে খোঁজো, সেই দুজনের দিকে লক্ষ্য রাখো, গোল দিয়ে দিলে লক্ষ্য রাখো। সেই দুজনের স্ট্যান্ডার্ড ভ্যালু 1 মোলের কত ভর সেটা লিখলে ব্র্যাকেটে, এবার কোএফিসিয়েন্ট অর্থাৎ সহগ যত সেটা দিয়ে গুণ করে দিলে, দিয়ে বললে এখান থেকে এত তৈরি হচ্ছে, তাহলে প্রশ্নে বলেছে এত গ্রাম থেকে কত তৈরি হবে সেটা বার করে নিলে। এভাবে অঙ্কগুলো হয়। তাহলে 3 পর্যন্তই থাক। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি এরপরে আরেকটা এখনই করব, সেটা আমি সেকেন্ড পার্ট করে দিয়ে দেবো, একটু জটিল করব, কারণ এখানে একটু বেসিক জিনিস বোঝাতে হলো তো, তাই অনেকটা সময় লেগে গেল। এরপরে আর অত সময় লাগবে না, ধরা ধরা অঙ্ক করব, তাই এটা দেওয়ার পরে ওই ভিডিওটা দিয়ে দেবো অ্যান্ড প্লে লিস্ট করে দেবো, তাহলে তোমাদের দেখতেও অসুবিধা হবে না, সুবিধাই হবে। আর টেলিগ্রামে অবশ্যই জয়েন করে নিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, এটা একটু বেসিক ছিল, কিন্তু বেসিক না জানলে জটিল করতে পারবে না। ঠিক আছে, ওকে, টাটা, বেস্ট অফ লাক, ভালোভাবে পরীক্ষা দিতে থাকো।